আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সাম্প্রতিক সময়ে সিনিয়র সাংবাদিক, ধড়িবার সাংবাদিক, ছাগল অথর্ব সাংবাদিক এবং সাংবাদিক নামের কলঙ্ক, তারপর আরও অনেক অশ্রাব্য গালাগাল যারা পক্ষ এবং বিপক্ষের লোকজন ইদানিং সামাজিক মাধ্যমে দিচ্ছেন। রাষ্ট্রের জন্য, দেশের জন্য এই মুহূর্তে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। আর একটা পেশার জন্য ভীষণ রকম অবমাননাকর। মূলত যে আমাদের দেশে সাংবাদিকতা, এটা যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনের একটা গৌরবময় ঐতিহ্য। সে ঐতিহ্য ভারতের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যদি 50-এর দশক ধরেন, 60-এর দশক ধরেন, বঙ্গবন্ধুর জমানা 70-এর দশক ধরেন, এমনকি এরশাদ জমানা ধরেন, এরশাদ জমানা পর্যন্ত 80-র দশক পর্যন্ত বাংলাদেশের সংবাদপত্র জগতের যে গ্লোরিয়াসনেস, মালিক, সম্পাদক, সাংবাদিক, তাদের যে মান, মর্যাদা এবং সম্মান যে পর্যায়ে ছিল, আসলে অন্য কোনো শ্রেণী এবং পেশা তারা এই সম্মানটা ক্লেমই করতেন না যে আমরা আসলে ওইরকম সম্মানিত। একটি পত্রিকাতে সাধারণত জুনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কেউ ঢুকতেন, জুনিয়র সাব এডিটর হিসেবে ঢুকতেন, যেগুলোকে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ স্টাফ রিপোর্টার বা সাব এডিটর বলা হয়। মানে যারা অফিসে বসে বসে এই নিউজগুলো, বিদেশি যে রয়টার্স, তারপর বাংলাদেশ সংবাদ সংস্থা ইউএনবি, সেখান থেকে যে নিউজগুলো আসতো এগুলো অনুবাদ করতেন। ইংরেজি খুব ভালো জানতে হতো। বাংলা পত্রিকায় যারা চাকরি করতেন এই এডিটোরিয়াল সেকশনে, তারাও খুব ভালো ইংরেজি জানতেন, একই সঙ্গে বাংলা জানতেন। আর যারা রিপোর্টিং করতেন, তো সেই রিপোর্টারদের মধ্যে অনুসন্ধিৎস ক্ষমতা, ইনভেন্টরি পাওয়ার এবং সহজে যে কোনো ক্ষমতাকে প্রশ্ন করা এবং যার তার কাছে মাথা না নোয়ানোর যে একটা অদম্য যে স্পৃহা, আগ্রহ, এই দুটো যোগ্যতা আমি যে সময়টাতে সংবাদপত্রে ছিলাম তখন আমি দেখেছি। প্রায় ভালো ভালো সব পত্রিকাগুলোতে বিশাল লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে সবাই বাংলা এবং ইংরেজি মানে নিখুঁতভাবে পড়তেন। ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে ভীষণ রকম আলোচনা হতো। সাংবাদিকদের বেতনও খারাপ ছিল না, ভালো ছিল। ধরুন তৃতীয় ওয়েজ বোর্ড অনুযায়ী যারা বেতন পেতেন, সাব এডিটর রূপে বা সিনিয়র সাব এডিটর রূপে, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার রূপে, এই দুটোই মূলত পোস্ট, স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার। এরপর এদের মধ্যে থেকে কেউ শিফট ইনচার্জ হতেন, কেউ নিউজ এডিটর হতেন। ইত্তেফাকে এই নিয়মটা খুব, মানে ইত্তেফাকে আসলে সিনিয়র রিপোর্টার এবং সিনিয়র সাব এডিটর এই দুটোই ছিল মূলত পোস্ট। এখান থেকেই যেমন দেখা গেল যে কেউ শিফট ইনচার্জ হতেন, কিন্তু তার বেতনটা ছিল সিনিয়র সাব এডিটর রূপে, বা কেউ নিউজ এডিটর হতেন। তো নিউজ এডিটর হতেন কিন্তু তার ছিল সিনিয়র সাব এডিটর রূপে। আবার সিনিয়র স্টাফ রিপোর্টার যারা ছিলেন এরাই চিফ রিপোর্টার হতেন। এই পর্যন্তই ছিল। আর সম্পাদক সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা হতেন আগের জমানাতে। পরবর্তীতে সেটা এরশাদ জামানাতে যেমন সানাউল্লাহ নুরি সাহেব আছেন, ওনাদেরকে আসলে পেইড বলা হতো। কিন্তু এর আগে যেমন তোফাজ্জল হোসেন মানিক মিয়া কিংবা আজাদের মৌলানা আকরাম খান, তারা সবাই পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। এদের কথা আলাদা, মানে এটা এই যুগে কল্পনাই করা যায় না। তো এর বাইরে যেটা ছিল সেটা হলো সম্পাদনা, মানে সম্পাদকীয় বিভাগ ছিল, যেটা যারা পোস্ট এডিটোরিয়াল লিখতেন, বাইরের লোকদের লেখা নেওয়া হতো না। ওনারা সবাই সহকারী সম্পাদক রূপে নিয়োজিত ছিলেন। যেমন রাহাত খানের মতো মানুষ সহকারী সম্পাদক ছিলেন, নির্মল সেন সহকারী সম্পাদক ছিলেন, তারপর সেই সন্তোষ গুপ্ত সহকারী সম্পাদক ছিলেন। ইংরেজি পত্রিকাগুলোতে ওই সময়টাতে, মূলত আমি যে সময়টাতে চাকরি করতাম সেই সময়টাতে ইংরেজি পত্রিকা বলতে অবজারভার কি আমরা মনে করতাম যে এটা একটা পত্রিকা।
এর মধ্যে নিউ নেশন ছিল, কিন্তু নিউ নেশন ঠিক ওরকম অতটা জনপ্রিয় ছিল না। অবজারভারের পরে ডেইলি স্টার আসে, কিন্তু ডেইলি স্টার মানে অবজারভারের পতন না হওয়া পর্যন্ত ডেইলি স্টার আসলে ডেইলি স্টারের জায়গায় আসতে পারেনি। তো এনিওয়ে, যেটা হলো ডেইলি স্টারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে, অবজারভারে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। এই জিনিসগুলো 80-র দশক পর্যন্ত দেখেছি, এবং তখন একজন সাব এডিটর, সিনিয়র সাব এডিটর দরকার নেই, বা একজন স্টাফ রিপোর্টার সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে তারা উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখা করতে পারতেন, এবং তারা প্রেস ক্লাবে আসতেন, আলাপ আলোচনা হতো। মানে এটা একটা অসাধারণ, ধরুন চিত্রবাংলা কিংবা বিচিত্রা, চিত্রালী, এ সকল সিনেমার মানে এই সকল পত্রিকার যারা স্টাফ রিপোর্টার বা ধরুন সিনিয়র স্টাফ রিপোর্টার, তারা যদি 80-র দশকে নায়ক রাজ্জাককে একটা ছোট্ট সিরিকুট দিয়ে খবর পাঠাতেন, আপনার একটা সাক্ষাৎকার নিতে হবে, তাহলে রাজ্জাক সাহেব এসে ওই পত্রিকার অফিসে উপস্থিত হতেন। এই ছিল পত্রিকার মান। এখন এই কারণ হলো কি, এই সাংবাদিকতার পেশাটা নিয়ে 80-র দশকে বলতে গেলে আগে সবসময়ই শাসক গ্রুপ ভীষণ রকম উদ্বিগ্ন ছিলেন, উৎকণ্ঠিত ছিলেন, এবং এদেরকে কেনা যেত না, ভীষণ রকম কেনা যেত না। আপনি একজন চিন্তা করেন, একজন নির্মল সেন, একজন গিয়াস কামাল চৌধুরী, একজন আতাউস সামাদ, যারা স্টার হয়ে গিয়েছিলেন। তো মানে এর বাইরে অন্তত 1 ডজন 2 ডজন সাংবাদিক ছিলেন যাদেরকে সেই জমের মতো শাসকরা ভয় পেত। ঠিক সেই সময় এরশাদ জমানাতের শেষের দিকে সাংবাদিক কেনার একটা প্রকল্প চালু হয়ে যায়। তিনি ইত্তেফাকে 2-3 জন সাংবাদিককে হাত করে ফেলেন। কিছু ব্যবসায়ীরা অনেক টাকা পয়সা দিয়ে মানে কয়েকজন সাংবাদিককে হাত করে ফেলেন। আমি নাম বলে কাউকে ছোট করব না। তাদের মাধ্যমে কলাম লিখানো কিংবা তাদের মাধ্যমে বই লিখানো, রাষ্ট্রপতির দরবারে বা কোনো ব্যবসায়িক গ্রুপ বা কোনো ধড়িবাজ, মানে যাকে বলা হয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তারা এরকম 80-র দশকের, ধরুন এটা 87-88-র দিক থেকেই অপকর্মগুলো শুরু হয়। 91 থেকে শুরু হয় দলবাজি, মানে সিরিয়াসলি দলবাজি 91 সন থেকে শুরু হয়, এবং সেটা হতে 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 2024 সনে এসে এখানে এই সাংবাদিকতার নামে দুর্গন্ধময়, অতি দুর্গন্ধময়, আবর্জনাময় একটা শ্রেণী তৈরি হলো, যারা সেই নারী ব্যবসা, মানে এমন কোনো মানে অপকর্ম নেই, মদ, নারী, জুয়া থেকে শুরু করে বিশেষ করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাথে যুক্ত হওয়ার কারণে আপনি মাফিয়া বলতে যা কিছু বোঝায়, 10টা মাফিয়া একত্র করলে এই সাংবাদিক নামক যে পেশাটা, সেই পেশার মধ্যে এরকম অনেককে খুঁজে পাবেন। তো এই যে একটা খারাপ অবস্থা, সেই খারাপ অবস্থার মধ্যে যেটি হলো, সাংবাদিকদের মান কমলো, সম্মান চলে গেল, লেখাপড়া গোল্লায় গেল, আর গর্ব করার মতো এদের মধ্যে কিছুই রইল না। এরই মধ্যে ইউনূস জমানা এলো। ইউনূস জমানা হওয়ার পরে কী হলো, একটা শ্রেণী, এই খারাপ যে শ্রেণীটা, তার একটা বিরাট অংশ পালিয়ে গেল, আর একটা অংশ মুহূর্তের মধ্যে ভুল পাল্টিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে তারা যুক্ত হলো। এবং শেখ হাসিনার জমানাতে যে সমস্ত সাংবাদিক বিভিন্ন দূতাবাসে চাকরি নিত, প্রেস ক্লাবে মাতব্বরি করতো, কন্ট্রাক্টারি করতো, দালালি করতো, রাতে যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পাপিয়া কাণ্ড ঘটাতো, তারপর বিদেশে টাকা পাচার করতো, দলের প্রোপাগান্ডা চালাতো, এই পুরো যে গ্রুপটি, সেই গ্রুপটির দেখা গেল যে শেখ হাসিনার জমানাতে এই গ্রুপের লোক ছিল ধরেন মোর দ্যান 100। এটা নেমে এলো 25 জনে। এরা নেমে এলো 25 জনে ইউনূস জমানাতে, এবং 25 জন যারা শেখ হাসিনার জমানাতে তারা খারাপ ছিল, খারাপ থাকার পর তাদের বুদ্ধি ছিল, পোশাক ছিল, চেহারা ছিল, সুরত ছিল, বংশ ছিল, প্রত্যেকটা জায়গাতে যে লেভেলটা ছিল, সেই লেভেলটা মানে ইউনূস জমানাতে এসে যারা এই সুবিধা গ্রহণ করলো, তাদের লেভেলটা আগেরগুলো যদি মাথার ক্যাপ আপনি বলতেন যে খারাপ, কিন্তু তাদেরকে মাথায় টুপি হিসেবে পরা যায়, এগুলোকে আপনি জুতা হিসেবে ব্যবহার করতে পারবেন, এরকম জাস্ট জুতা হিসেবে ব্যবহার করতে পারেন, এই ধরনের কোয়ালিটির লোকগুলো এসে হাও মাও কাউ করে খাওয়া শুরু করলো।
আচ্ছা, এগুলো খেয়ে দিয়ে আবার এই গ্রুপও প্রায় আউট, অর্ধেকের মতো আউট, বাকি অর্ধেক এখনও বিভিন্ন জায়গাতে লুটপাট করছে। এই যে যখন নতুন বন্দোবস্ত হলো, মানে বিএনপি সরকার এলো, এই সময়টাতে সংবাদপত্রে এই সুবিধাভোগী শ্রেণী যারা আছে, এই সুবিধাভোগী শ্রেণীর মধ্যে এমন কিছু লোক সামনে চলে এলো যারা ইউনূস জমানাতে যে ওই যে পায়ের জুতো ছিল, যাদেরকে মানে শেখ হাসিনার জমানাতে আপনি যদি মনে করেন একজন ইকবাল চৌহান চৌধুরী, একজন নাইমুল ইসলাম খানকে যদি আপনি মাথার ক্যাপ হিসেবে বর্ণনা করেন, তাহলে এই দুজনের সমপর্যায়ের যে সমস্ত লোক ইউনূস জমানাতে দাপট ছিলেন, তারা নাইমুল ইসলাম খানের জুতার সোল, জুতার উপরের অংশ না, নিচে যেগুলো হাঁটে সেই জুতার সোল, বা ইকবাল চৌহান চৌধুরীর জুতার সোল আর নাইমুল ইসলাম খানের স্যান্ডেলের ফিতা হওয়ার উপযুক্ত নয়। এই লোকগুলো ইউনূস সাহেবকে চালিয়েছে। বোঝার চেষ্টা করেন, ইউনূস সাহেবের সময় যেগুলো জুতার সোল ছিল, পরবর্তীকালে যারা বিভিন্ন সময়টাতে দাপট দেখাচ্ছে, এগুলো জুতার সেই ফিতা বা সোল থেকে নেমে এগুলো এখন কি বলবো, ওই আমাদের 80-র দশকে দেখবেন গ্রামের মধ্যবিত্ত এবং ধনীরাও যে তারা জুতা যাকে বলে ক্ষয় হয়ে গেলে নিচে একটা আলাদা রাবারের সোল লাগাতো, মানে টায়ার, বিশেষ করে রিক্সার টায়ার দিয়ে লাগাতো পিন দিয়ে। এইরকম সোলে মানে টায়ারে মানে নকল সোলে সয়লাভ হয়ে গেছে বর্তমান সংবাদপত্র জগতের সেই কালো অধ্যায়গুলো। এই যখন অবস্থা, তখন আমরা আসলে চারিদিকে তথ্যের নামে অপতথ্য, জ্ঞানের নামে আপনি অজ্ঞানতা, আলোর পরিবর্তে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। কোন একটা বিষয় ন্যারেটিভ তৈরি করা তো দূরের কথা, উল্টো সামাজিক মাধ্যমে যে গল্প গুজব হচ্ছে, সেই গুজবের যে ভিত্তি, সেই ভিত্তির দ্বারাই রাষ্ট্র, সরকার, দেশের জনগণ নিষ্পেষিত হচ্ছে। কিন্তু কলম যাদের হাতে, সেই কলম দিয়ে দুনিয়ার সব কিছু বের হচ্ছে। কলম দিয়ে তাদের বীর্য বের হচ্ছে, মল বের হচ্ছে, মূত্র বের হচ্ছে, নাকের সর্দি বের হচ্ছে, কিন্তু কলম দিয়ে কালির মাধ্যমে দু কলম ভালো কালাম যে বক্তব্য, সেই বক্তব্য কেউ বের করতে পারছে না। এরকম যখন অবস্থা, ঠিক সেই সময়টাতে দেখা গেল সিনিয়র সাংবাদিক বিতর্ক শুরু হয়ে গেছে। গত 2টি বছরে আপনি চান বা না চান, সাংবাদিকদের মধ্যে অল্প কয়েকজন মানুষ যারা কোনো জমানাতে রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেননি, যেমন আনিস আলমগীর, মাসুদ কামাল, আজিজ, পান্না। এখন সার্বিক বিচারে হয়তো শেখ হাসিনার জমানাতে, তারপরে ইউনূস জমানাতে বা তার আগের অন্য কোনো জমানাতে যে সকল পলিটিক্যাল টাউট ছিল সাংবাদিকতার নামে, বা সাংবাদিকতার পেশার বাইরে গিয়ে তারপরে এই পেশাটাকে মালিকানা বিভিন্নভাবে ব্যবহার করে যত রকম 2 নম্বরী জিনিস আছে যারা করেছে, এই কয়জন মানুষ আমি যাদের নাম বললাম, এই কয়জন মানুষ কখনোই এরকম ছিলেন না। আবার তারা যে গিয়াস কামাল চৌধুরী বা ধরুন রাহাত খান এদের মতো উচ্চ পর্যায়ের সাংবাদিক ছিলেন তাও না। কিন্তু ঘুষ, দুর্নীতি, অনিয়ম থেকে শুরু করে ক্ষমতাধরদের যে পদলেহনের যে ইতিহাস, পা চাটার যে ইতিহাস, আমি এই 4-5 জন লোকের যে নাম বললাম তাদের মধ্যে ছিল না। এবং অবাক করার ব্যাপার হলো যে এই ইউনূস জমানার আগে এরা যে আসলে খুব বেশি ফ্রন্টলাইনে এসছে, পলিটিক্যাল কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেছে বা নেতা হওয়ার চেষ্টা করেছে, এইরকম কোনো নজিরও আমি অন্ততপক্ষে এদের সবাইকে চিনি, পার্সোনাল চিনি। আনিস আলমগীর আজকের কাগজে আমার সহকর্মী ছিলেন। তারপর মাসুদ কামালকে চিনি, যদিও তার সঙ্গে আমার সরাসরি কোনো পত্রিকা একত্রে চাকরি করার সুবিধা হয়নি, কিন্তু তিনি জনকণ্ঠে দীর্ঘদিন ছিলেন, সেই সুবাদে আমি তাকে চিনি। পান্না নানা কারণে তাকে চিনি, 21 টেলিভিশন থেকে তাকে চিনি। তারপরে আজিজ ভাইকে তো অনেক এমিনেন্ট জার্নালিস্ট, তাকে চিনি নানাভাবে। তিনি সেই
অন্য ডেস্কে ছিলেন, বাট ডেইলি স্টারে তার সঙ্গে আমার একত্রে কিছুদিন কাজ করার সুযোগ হয়েছে। তো এই মানুষগুলো ওইরকম তাদের কোনো, যাকে বলা হয়, নেতিবাচক দিক কোনো রাজনৈতিক পোর্টফোলিওতে ছিল না। আর এর আগে তারা কখনো ওরকম সাহসী, কখনো মজলুম, মানে ইদানিং তো সংবাদপত্র জগতে খালি মানে কতগুলো, যেমন কি নাম আসছে, অনুসন্ধানী সাংবাদিক, সাহসী সাংবাদিক, মজলুম সাংবাদিক, তারপর কি আছে মজলুম সাংবাদিক, এই নানা রকম নাম। মানে যখনই আপনি মজলুম সাংবাদিক বলবেন, মানে আপনার প্রতি জুলুম করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে উল্টা জুলুমবার সাংবাদিকের নাম চলে আসবে। মজলুম মানে জুলুমবার সাংবাদিক নাম চলে আসবে। এত লোক রেখে সাংবাদিকদের কেন জুলুম করবে? অন্য কোনো সাংবাদিক যারা আছে তারাই তাদেরকে জুলুম করতে শিখিয়ে দিয়েছে। তো মজলুম সাংবাদিক, জুলুমবার সাংবাদিক। সাহসী সাংবাদিক, তার যদি কাউন্টার দেন, কাপুরুষ সাংবাদিক আছে। যখনই কোনো একটা শব্দ একটা সমাজে প্রচলিত হয়ে যায়, তখনই সেটার কাউন্টার একটা শব্দ থাকে বলেই সেটা হয়। তারপরে সাহসী সাংবাদিক, এরপরে হলো প্রবাসী সাংবাদিক, সাংবাদিক আবার প্রবাসী সাংবাদিক, এরকম অদ্ভুত অদ্ভুত নাম চলে আসছে। কারো উপাধি আছে খাট কাঁপানো সাংবাদিক, তারপরে কারো উপাধি আছে টু পয়স কামানো সাংবাদিক, কারো উপাধি আছে জিম্মি সাংবাদিক, কারো উপাধি আছে ডাকাত সাংবাদিক। এইরকম নানার নাম, গন্ধ, দুর্গন্ধ, রূপ, লাবণ্য মিলিয়ে তছনছ যখন হয়ে গেছে, তখন এই যে কয়েকজন লোক গত 2 বছরে সামহাও মানুষের আকর্ষণের বস্তু হয়ে গেছে। এরা কিন্তু ইউনূস জমানার আগে, মানে ইউটিউব চালু হওয়ার আগে বা এই শেখ হাসিনার জমানাতে, মানে তারা জাস্ট মাসুদ কামাল টকশোতে আসছেন, তারপরে আনিস আলমগীর বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে তিনি প্রধান নির্বাহী ছিলেন, সিইও ছিলেন একদম টেলিভিশন চ্যানেলে। তারপর সংবাদপত্র তো তার একটা লং আউটস্ট্যান্ডিং ছিল, পারফরমেন্স ছিল। কিন্তু ওভাবে পাবলিক ওরিয়েন্টেড, এখন যেভাবে তাদের একটা ফেস পাবলিক ফেস হয়ে গেছে, এটা তারা কখনোই ছিল না, এবং ওই চেষ্টাও তাদের ছিল না কখনো। আজিজ ভাইয়ের একই অবস্থা। কিন্তু গত 2 বছরে সামহাও দে বিকাম হিরো। লোকজন তাদের কথা শুনছে, তারা চাকরি করুক বা না করুক, তাদেরকে মানুষ সাংবাদিক হিসেবে ভাবছে, অন্য কাউকে সাংবাদিক ভাবছে না, অন্য সবাইকে ওই যে জুতার তলা ভাবছে, জুতার শুকতলা ভাবছে, কাউকে হয়তো জুতার নিচে ওই যে টায়ারের যে সোল, সেই সোল ভাবছে, কিন্তু এদেরকে সাংবাদিক ভাবছে। আর এদেরকে যখনই সেই সিনিয়র সাংবাদিক বলা হচ্ছে, এরা যে কথাগুলো বলছেন সেই কথা দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এদেরকে 2 চোখের বিষ মনে করছেন। এরপর অনেকে মনে করছেন, আরে এদেরকে সবাই সিনিয়র সাংবাদিক বলছে, আমাকে কেন বলছে না? এদের ব্যাপারে মানুষ যতটা আগ্রহী, টেলিভিশন চ্যানেলগুলো আগ্রহী, এরা যে কোনো একটা জায়গাতে গেলে মানুষ অটোগ্রাফের জন্য আসে, তারপরে মানুষ তাদের পাশে এসে ছবি তুলে, ফেসবুক, ইন্টারনেটে এদের সাথে মানে এদেরকে দাওয়াত করে খাওয়ায়, এদের সাথে ছবি তুলে দেয়। তো এইগুলো দেখে দেখে বহু মানুষের মানে রীতিমতো সারা শরীরে একটা রীতিমতো চুলকানি শুরু হয়ে গেছে। তাদেরও ইচ্ছে হয় যে না, আমরা আর এই জুতার তলা থাকবো না, আমাদেরকেও ভালো কিছু একটা হতে হবে। কিন্তু সেটা হওয়ার জন্য যে ধরনের কথা দরকার, কাজ দরকার, কর্ম দরকার, সেই জিনিসগুলো করা তো আসলে রাতারাতি সম্ভব নয়। ফলে এই যে যারা ইতিমধ্যে এই 4-5 জন লোক ইতিমধ্যে যারা জনগণের আগ্রহের বিষয়বস্তুতে পরিণত হয়েছেন, জনগণ যাদের কথা শুনছেন, তারা ফেসবুকে কিছু লিখলে জনগণ অ্যাটেন্ড করছেন, তারা টেলিভিশনে গেলে লোকজন অ্যাটেন্ড করছেন, সভা সমিতিতে গেলে অ্যাটেন্ড করছেন, হোয়াটএভার তারা যা কিছু করছে সব জায়গাতে অ্যাটেন্ড করছেন। আর এইগুলো দেখে মানে অনেকেই চিন্তা করছেন যে না, আসলে এরা কিসের সাংবাদিক? এদের কারো চাকরি নেই, বা কারো চাকরি আছে নাম কাগজে, এরা টেলিভিশনে আসে 1000-2 টাকার জন্য, 1000-3 টাকার জন্য, এই ধরনের নানা কথাবার্তা বলে যখন অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে, ঠিক সেই সময়টাতে আবার যারা সিনিয়র সাংবাদিক, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন, তারাও তো মুখারা কম না, ইতিমধ্যে তারা প্ল্যাটফর্ম পেয়ে গেছেন, ইতিমধ্যে তারা বুঝে গেছেন সাহসের মূল্য অনেক বেশি। বিশেষ করে পান্না, তারপর আনিস আলমকে জেল খেটে এসেছেন, জেল খেটার পর তাদের আরও সাহস বেড়ে গেছে। তো তারা নিদারুণভাবে সমালোচনা করছেন তাদেরকে, যারা তাদেরকে সমালোচনা করছেন, এবং এইভাবে কি হচ্ছে, একটা যাকে বলা হয় নিদারুণ বিতর্ক শুরু হয়ে গেছে। এবং সেই বিতর্ক যদি চলতে থাকে, আপনি দেখবেন যে এই অন্ধকার জগতের, মানে এই
সাংবাদিকতার নামে যারা অপসংস্কৃতি, অপসাংবাদিকতা, অপতথ্য এবং অপকর্ম সবগুলোকে ককটেল বানিয়ে যারা খাচ্ছে, তাদের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।